আপনি? খাবে, চলো। আমার খিদে নেই। শুদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, খিদে না থাকলেও খেতে হবে। সব একসাথে খেতে বসেছে, তোমাকে বসতে হবে। আমি বললাম তো আমার খিদে নেই। আমার সাথে এসব বলে কোনো লাভ হবে না। আমি যখন এসছি তখন তোমাকে যেতে হবে। ওঠো, কুইক। ধারা আগের মতো গো ধরে বলল, আমি যাব না, আপনি যান। তুমি উঠবে? না। শুদ্ধ ভ্রুকুচকে একবার ওর দিকে তাকালো, চেহারায় রাগ। ছবির কিছু করার নেই, শুদ্ধর ঝাড়ি খেলে খাবে, কিন্তু আনোয়ারা বেগমের সামনে যাওয়া যাবে না। আনোয়ারা বেগম ওকে দেখলেই রিয়্যাক্ট করবে। এই নিয়ে আবারও উপল এবং অনুর মধ্যে ঝগড়া হোক, সেটা ও চায় না। তুমি উঠবে নাকি অন্যভাবে তোমাকে নিয়ে যাব? বাসায় মা আছে, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না? ছবি ভয়ে আড়ষ্ট হয়ে বলল, কেন শুধু শুধু অশান্তি করতে চাইছেন বলুন তো? পরীক্ষা শেষ হলেই তো আমি হোস্টেলে উঠে যাব। এই কয়েকটা দিন প্লিজ দয়া করে কোনো অশান্তি করবেন না। তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, উঠে এসো। তার মধ্যে যদি না আসো তাহলে কি করে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আসো। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে বলল, আরেকটা কথা, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি এখানে থেকেই পড়াশোনা করবে। আপনি বললেই তো সব হবে না। আমার লাইফ, আমি ডিসিশন নিব। শুদ্ধ চেহারাটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল, বিষণ্ণ কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, তবে দয়া করে এই মুহূর্তে খেতে আসো। ভাই ভাবি তোমার জন্য ওয়েট করছে। শুদ্ধ বেরিয়ে গেছে। ছবির ভীষণ কান্না পাচ্ছে। আবারও সে একই ভুল করলো, আবারও শুদ্ধকে হার্ট করলো। কিন্তু কি করবে সে? শুদ্ধ জানে না ছবি এই বাসায় থাকলে কত বড় অশান্তি সৃষ্টি হতে পারে। আনোয়ারা বেগম হয়তো শুদ্ধর সামনে কিচ্ছু বলবে না, কিন্তু শুদ্ধ না থাকলে ঠিকই অনুকে কথা শোনাবেন। শুদ্ধর সাথে যখন ছবির বিয়ে হয়েছিল তখন আনোয়ারা বেগম এমন ছিলেন না। ছবিকে মেয়ের মতো কাছে টেনে নিতে চেয়েছিলেন, কিন্তু ছবি যেখানে শুদ্ধকেই মানতে পারেনি সেখানে তার মাকে মেনে নেবে কী করে? আনোয়ারা বেগমের সাথে সেই সময়টাতে অনেক দুর্ব্যবহার করেছে সে। ওনার সামনেই শুদ্ধর সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছিল সে। তার জন্যই আজকে এমন পরিস্থিতি। আনোয়ারা বেগম নিজের অপমানগুলো ভুলে গেলেও শুদ্ধকে করা তার অপমানগুলো কিছুতেই ভুলতে পারবেন না। শুদ্ধকে অত্যাধিক ভালোবাসেন তিনি। তা না হলে এত বছর পর শুধুমাত্র শুদ্ধর কথা রাখতে উনি এই বাসাতে পা রাখতেন না। অথচ আজকে শুদ্ধর সাথে খারাপ ব্যবহার করেছে সে। এই জন্যই কম বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই। এই সময় বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে ওরা কিছুই বুঝতে পারে না। আবেগ কিংবা হতাশার বশবর্তী হয়ে জীবনের ভুল সিদ্ধান্তগুলোই তাদের কাছে সঠিক মনে হয়। পরবর্তীকালে যার ফলাফল ভয়াবহ অন্ধকার ধারণ করে। খাট থেকে নেমে এক লাফে দরজা বন্ধ করে দিল। আর যাই হোক, আনোয়ারা বেগমের সামনে এখন কিছুতেই যাবে না। সবে উনি এসেছেন, এই মুহূর্তে ছবি ওনাকে রাগাতে চান না। ওকে দেখে যদি খাওয়া ছেড়ে উঠে যায়। শুদ্ধ ছবির ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে দেখল উপল অনু দুজনেই বিরস মুখে বসে আছে। আনোয়ারা বেগম টেবিল ছেড়ে উঠে গেছে। শুদ্ধর মনে হচ্ছে সে দেশে না এলেই বোধহয় ভালো করতো। আসবো মা? শুদ্ধ খাবারের প্লেট হাতে নিয়ে আনোয়ারা বেগমের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। শুদ্ধ, আমি এখন খাবো না, তুমি যাও। রেগে থাকলে আনোয়ারা বেগম শুদ্ধকে তুমি করে বলেন, অন্য সময় তুমি। শুদ্ধ ভেতর ঢুকে খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখে আনোয়ারা বেগমের পায়ের কাছে বসল। আনোয়ারা বেগম শুয়ে আছে। শুদ্ধ পা টিপে দিতে দিতে বলল, তুমি কি আমার উপর রাগ করেছো মা? আনোয়ারা বেগম জবাব দিলেন, আমি কি কোনো ভুল করেছি? আনোয়ারা বেগম উঠে বসলেন, চোখ ভর্তি পানি নিয়ে বললেন, তুমি সব কিছু ভুলে গেলেও আমি কিছুই বলিনি। ঘরবর্তী লোকজনের সামনে আমার ছেলের গালে যেই মেয়ে চর মারতে পারে তাকে আমি মরে গেলেও ক্ষমা করব না। বিয়ের দিন ছবির পরনে ছিল লাল টপস আর হলুদ লং স্কার্ট। কাঁধ অবধি কোকড়ানো চুলগুলো একপাশে একটা ক্লিপ দিয়ে বাঁধা। শুদ্ধর পরনে ছিল নেভি ব্লু কালারের একটা ফুল হাতা গেঞ্জি আর সাদা জার্সি ট্রাউজার। গেঞ্জির হাতটা কোনই পর্যন্ত গোটানো, হাতে স্টাইলিশ রিস্ট ওয়াচ, চোখে ব্লু ফ্রেমের পাওয়ারই চশমা, মাথায় এলোমেলোভাবে বিন্যস্ত একরাশ ঝাঁকড়া চুল। একটু পরপর গেঞ্জির কোনা দিয়ে চশমা পরিষ্কার করছিল। বাবার অসুস্থতার কারণে জরুরি তলব করে তাকে ডেকে আনা হয়েছে। বিয়ের ব্যাপারে কিছুই জানানো হয়নি তাকে। শুদ্ধর বাবা ছেলেকে ডেকে নিয়ে আলাদাভাবে কথা বললেন। তারপরেই শুদ্ধ নত মুখে বেরিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসল। সেদিন সন্ধ্যাবেলা শুদ্ধর বাবা ছেলের বউকে শাড়ি পরিয়ে দিতে বললেন। ছেলে আর ছেলের বউকে একসাথে বিয়ের সাজে দেখবেন তিনি, কিন্তু ছবি কিছুতেই শাড়ি পরবে না। আনোয়ারা বেগম এবং ছবির মা দুজনেই নানাভাবে ছবিকে বোঝালেন যে বিয়ে
বিয়ের দিন মেয়েদের শাড়ি পরতে হয়, কিন্তু ছবি পরবে না মানে পরবে না। কোনোভাবেই তাকে মানানো যাচ্ছিল না। আনোয়ারা বেগম যতই বোঝান ছবির রাগ ততই বাড়তে থাকে। বাবা অনুরোধ রক্ষার্থে শুদ্ধ যখন খয়েরি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে রুমে ঢুকলো, ছবিকে আনোয়ারা বেগমের সাথে তর্ক করতে দেখে মৃদু ধমক দিয়েছিল ছবিকে। সেই মুহূর্তে প্রচণ্ড রাগে সপাটে শুদ্ধর গালে চর বসিয়ে দিল ছবি। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। 4 ফুট 7 ইঞ্চি খানেকের একটা বাচ্চা মেয়ের এত সাহসে 6 ফুট লম্বা ছেলের গালে চর বসায়। অগ্নিবর্ণ ধারণ করলো আনোয়ারা বেগম চেহারা। হাতের শাড়িটা ছুঁড়ে ফেলে শুদ্ধকে টেনে বের করে নিয়ে গেলেন তিনি। এমন নির্লজ্জ বেয়াদব মেয়ে তিনি তার জন্মে দেখেননি। শারমিন বেগম সহ উপস্থিত সবাই নতমুখে বসে রইলেন। লজ্জায় মাথা কেটে গেল তার। প্রচণ্ড রাগে বিছানার ঝাড়ু নিয়ে তাড়া করলেন ছবির পেছন। মারের হাত থেকে বাঁচার জন্য ছবি দৌড়ে গিয়ে উপলের পেছনে গিয়ে লুকালো। থাক মা, ছেড়ে দিন। এত বড় সাহস, তুই জামাইয়ের গায়ে হাত তুলিস? শারমিন বেগম রাগে লাল হয়ে গেছেন। এমন অনাচার উনি কিছুতেই সহ্য করবেন না। মেয়ের হাঁটু এবং গোড়ালির সন্ধিস্থলে কষে বাড়ি লাগালেন শারমিন বেগম। ও মা গো, মা! ছবির চিৎকার শুরু হয়ে গেল। উপল হাত উঁচিয়ে শারমিন বেগমকে থামালেন। আর করবে না মা, ছেড়ে দিন। তুমি সরো বাবা, তোমার গায়ে বাড়ি লাগবে। ছবি উপলের ট্রাউজার খামচে ধরে দাঁড়িয়ে রইল। শারমিন বেগম যেই দিকে ঘোরে সে তার উল্টো দিকে ঘোরে। সে সাথে উপলও ঘোরালো। উপল না থাকলে যা রাগ উঠেছিল ছবিকে মেরে আধামরা করে দিতেন সেই দিন শারমিন বেগম। অনেক কষ্টে ওনাকে শান্ত করলো উপল, কিন্তু আনোয়ারা বেগমকে কিছুতেই শান্ত করা গেল না। শুদ্ধর বাবার সাথে এই নিয়ে তুমুল ঝগড়া হলো ওনার। এই মেয়েকে উনি কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। সব শুনে শুদ্ধর বাবা ছেলের হাত ধরে অপরাধীর মতো বললেন, আমি বোধহয় সত্যি ভুল করেছি বাবা, আমি তোমার কাছে ভীষণ অনুতপ্ত। শুদ্ধ তখন বাবার হাতের উপর হাত রেখে ভরসাসূচক হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। স্মৃতি থেকে ফিরে এসে শুদ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, ও তখন ছোট ছিল। কিসের ছোট ছিল? আমার যখন তোর বাবার সাথে বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। তোর খালার বিয়ে হয়েছে 12 বছর বয়সে। কই, আমরা তো কখনো এমন সাহস দেখাই নাই। তুই যাই বলিস, ওই মেয়ের এমন অধ্যত্বপূর্ণ আচরণ আমি কিছুতেই মেনে নিব না। আচ্ছা মা, সবার বুদ্ধি তো একরকম হয় না। তুমি বলো, ক্লাস 8-এ পর একটা মেয়ের স্বামী সংসার নিয়ে কতটুকুই বা জ্ঞান থাকতে পারে? আমি এসব কথা শুনতে চাইছি না শুদ্ধ। মানলাম সে তখন ছোট ছিল, এখন তো সে বড় হয়েছে। তার কৃতকর্মের জন্য একবারও ক্ষমা চেয়েছে? তুই যে তাকে খেতে ডাকলি, তোর কথার দাম দিয়েছে সে? যে 4 বছরে শুধরায়নি, সে 400 বছরও শুধরাবে না। শুদ্ধ চুপ করে আছে। আমি তোর আবার বিয়ে দিব শুদ্ধ। মা, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। প্লিজ মা, সব মানুষই ভুল করে। ও না বুঝে ভুল করে ফেলেছে। আমিও সেই ভুল শুধরে দেব। তুমি আমাকে আরেকবার সুযোগ দিও। আমি তোমার মনের মতো করে ওকে গড়ে নেব। যদি না পারি তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তোমার এখন বাচ্চা পালাবার বয়স শুদ্ধ, বউ পালাবার নয়। এই নিয়ে আর দ্বিতীয় কথা শুনতে চাই না আমি। চুপি চুপি যেমন বিয়েটা হয়েছে, চুপি চুপি ডিভোর্সও হবে। সে তার জীবন নতুন করে গড়ে নিক। আমার ছেলের জীবন আমি নষ্ট হতে দেব না। কিন্তু মা, আমার পক্ষে আবার বিয়ে করা সম্ভব না। আমাদের বিয়েটা বাবার ইচ্ছেতে হয়েছিল। বাবা ওকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছে। সেজন্যই এতদিন সহ্য করেছিলাম, কিন্তু আর নয়। এবার আমি নিজে দেখে তোমায় বিয়ে দিব। মা প্লিজ, তুমি আমাকে এমন কোনো কাজ করতে বলো না যেটা আমি রাখতে পারবো না। তাহলে আর কি, কালকে সকালে আমাকে বাসে তুলে দিও। আমি জানবো আমার ছোট ছেলেও পর হয়ে গেছে। আনোয়ারা বেগম ডুকরে কেঁদে উঠলেন। তারপর ধীরে ধীরে পাশ ফিরে শুয়ে পড়লেন। শুদ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কিন্তু খাইনি মা। তো গিয়ে খেয়ে নাও। আমি তোমার হাতে খাবো বলে খাবার নিয়ে এসেছি। তোমরা এখন বড় হয়েছো শুদ্ধ, তোমাদের এখন মায়ের প্রয়োজন নেই। বুড়ো হয়ে গেলে মায়ের কোনো দাম থাকে না। তুমি যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার জন্য চিন্তা করো না। একবেলা না খেলে আমি মরে যাব না। শুদ্ধ প্লেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল। আনোয়ারা বেগমকে সে ভালো করেই চেনে। একবার তিনি যে কথা বলেছেন তার নড়চড় কিছুতেই করবেন না। শুদ্ধ নরম গলায় বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। শুধু একটা রিকোয়েস্ট, ও যতদিন বাসায় আছে তুমি কষ্ট করে একটু মানিয়ে নাও। তুমি ওকে কিছু বললে ভাবির খারাপ লাগে। অন্তত ভাবির জন্য হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। আনোয়ারা বেগম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। শুদ্ধ ওনার হাত চেপে ধরে বলল, কেঁদো না মা, ওঠো, খাবে।
আনোয়ারা বেগম উঠে বসলেন। চাপা কান্নার স্বরে বললেন, আমি যা করছি আমার ছেলের সুখের জন্য করছি। ওই মেয়ে কোনোদিন তোমাকে সুখী করতে পারবে না। তুই আমাকে বুঝিস না বাবা। আমি তোমাকে ভুল বুঝিনি মা। আসো ভাত খাই। আনোয়ারা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছেন। শুদ্ধ শান্ত ভঙ্গিতে বসে মায়ের হাতে ভাত খাচ্ছে। মা, হুম, তুমি খাওয়ানো দেখে ভাইয়াও খায়নি। ভাইয়াকে ডেকে আনে। ডাক। বিগত 15 মিনিট যাবৎ উপল অনু সেখানে খাবারের প্লেট নিয়ে বসে আছে। অনু পাশ ফিরে শুয়ে আছে। অনু ওঠো, ভাত খাবে। খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। আমি খাবো না। না খেলে ওষুধ খাবে কি করে? এই মুহূর্তে ওষুধ গ্যাপ দেওয়া যাবে না। আসো, আমি খাইয়ে দিচ্ছি। অনুর কাঠ হয়ে শুয়ে রইল। উপল হাত বাহুতে হালকা ঝাঁকি দিয়ে বলল, প্লিজ অনু, আমার কথাটা একবার শোনো। আমার বাচ্চাটাকে এভাবে কষ্ট দিও না, দোহাই তোমার। সে কি দোষ করেছে? তোমার রাগ আমার উপর, আমাকে শাস্তি দাও। বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছ? শোনো, বাচ্চা আমারও। তোমার চেয়ে 1000 গুণ বেশি টান আমার বাচ্চাটার প্রতি। আমি তাকে পেটে ধরেছি। তুমি কানের কাছে ঘ্যান ঘ্যান না করে সরো আমার কাছ থেকে। বাসায় তোমার মা ভাই আছে, আমি চাই না তাদের সামনে কোনো অশান্তি হোক। দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে নাও। আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি তোমাকে সরতে বলেছি না? একবার বললেই কথা কানে যায় না? উপল খাবার ঢেকে রেখে হতাশ হয়ে সোফায় বসে পড়ল। এমন সময় দরজায় টোকার আওয়াজ হলো। ভাইয়া, ঘুমিয়ে পড়েছ? কে, শুদ্ধ? হ্যাঁ ভাইয়া, ঘুমিয়ে পড়ছো? উপল গিয়ে দরজা খুলে দিল। না, ঘুমাইনি। কিছু বলবি? ভাবি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। না, তোর ভাবি বোধ হয় এখনো ঘুমায়নি। মা তোমাকে ডাকছে। ঘাবড়ে গেল উপল। আনোয়ারা বেগম এত রাতে ওকে ডাকছে কেন? তিনি কি আবারও কোনো কারণে ক্ষেপে গেছেন? কপালের ওপর বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। উপল নার্ভাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এত রাতে মা আমাকে কেন ডাকছে শুদ্ধ? গেলেই দেখতে পাবে, চলো। তুই যা, আমি আসছি। আনোয়ারা বেগম একসাথে 2 ছেলেকে খাইয়ে দিচ্ছেন, মাঝে মাঝে নিজেও খাচ্ছেন। সেই ছোটবেলার মতন এক প্লেটে 3 জন খাচ্ছে। আনন্দে বারবার চোখ ভিজে উঠছে ওনার। একটু পরপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। আর অন্য ঘরে অনু খাইয়ে দিচ্ছে ছবিকে। উপল বেরিয়ে যাওয়ার পর টেবিলের ওপর থেকে খাবারটা নিয়ে ছবির ঘরে এসেছে সে। ছবি দরজা বন্ধ করে বসেছিল। অনুর ডাক পেয়ে দরজা খুলে দিল। অনেকক্ষণ যাবৎ মান অভিমান পালা সেরে একে অন্যের গলা জড়িয়ে কাঁদল কিছুক্ষণ। বাসায় ছবি একা। 2 দিন হলো আনোয়ারা বেগম উত্তরায় তার বোনের বাসায় গেছেন। উপল অনুকে নিয়ে চেক আপ করতে গেছে। যদিও অনু একাই বেরিয়েছে এবং সাবধান করে দিয়ে গেছে কেউ যাতে ওর পেছন পেছন না আসে, তাই উপল নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওর পিছন নিয়েছে। শুদ্ধ কোথায় গেছে সেটা ছবি জানে না। বিকেল 4টা 4:30 দিকে বাসায় ফিরল সে। এসেই গোসলে সে ভাত খেয়েছে। তার প্রায় মিনিট 20 ভেতর শুদ্ধর বয়সী 3-4টা ছেলে মেয়ে এসে হাজির। এরা যে শুদ্ধর বন্ধু সেটা বুঝতে ছবির অসুবিধা হলো না। ড্রয়িং রুম থেকে হাসাহাসির আওয়াজ আসছে। ছবি চুপচাপ ঘরের দরজা বন্ধ করে বসে আছে। অনু ওকে নিষেধ করে দিয়েছে অপ্রয়োজনে সে যেন নিজের ঘর থেকে না বেরোয়। যদিও অধিকাংশ দিনই শুদ্ধকে কফি করে দেওয়ার জন্য বেরোতে হয়। একটু পর দরজায় টোকা শুনে ছবির বুকটা ধরফর করে উঠল। এভাবে দরজায় নক করে কেবল শুদ্ধ 3 টোকা দেয় সে। না খুললে থেমে থেমে প্রতিবারই 3 টোকা দেয় সে। ছবি খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। অনু শুনলে যদি রাগ করে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। শুদ্ধ তীক্ষ্ণভাবে ওকে পর্যবেক্ষণ করে বলল, এতক্ষণ লাগলো যে? ওয়াশরুমে ছিলাম, আপনার কিছু লাগবে? হ্যাঁ, তুমি কি একটু চা বানিয়ে দিতে পারবে? জি, আপনি যান, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। ছবি চা বানিয়ে ট্রেতে কাপগুলো সাজিয়ে রাখলো। শুদ্ধর জন্য অপেক্ষা করছে সে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শুদ্ধ চা নিতে এলো না দেখে ছবি নিজেই চা নিয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকেই ওর চোখ ছানা বড় হয়ে গেল। একটা মেয়ে শুদ্ধর চুল ধরে টানাটানি করছে। ছবি প্রথমে বুঝতে পারলো না কি হচ্ছে। একটু পর শুদ্ধকে মেয়েটার চুল ধরে টানতে দেখে বুঝতে পারলো এরা দুজন দুষ্টুমি করছে। শুদ্ধ মেয়েটার চুল টেনে ধরে। নির্লজ্জ মেয়ে, পরপুরুষের গায়ে হাত দিস, তোর লজ্জা করে না? মেয়েটা শুদ্ধর পিঠে চাপড় মেরে বলল, পরপুরুষ কে বললো? তুই তো আমার জামাই। শুদ্ধ একটু দূরে সরে যাওয়ার ভঙ্গি করে বলল, তোর মতো রানী কি বিয়ে করবো আমি? দেশে কি মেয়ের আকাল পড়ছে নাকি? মেয়ের আকাল পড়েনি, তবে মৌনতার আকাল পড়েছে। সেটা তোকে দেখলেই বোঝা যায়। তুই হচ্ছিস ঝগড়ার দেবী। তোর নাম হচ্ছে ছিল অ্যারিস। তোর নাম যে মৌনতা কি রাখলো আমার মাথায় আসে না। আস্ত গাধা বেটা। মৌনতা আবারও শুদ্ধর চুল টেনে ধরে বলল, তোকে কতবার বলেছি আমার নাম নিয়ে বাজে কথা বলবি না? উফ, আমি ব্যথা পাচ্ছি, ছাড় ছাড় প্লিজ।
না আগে বল, আমার নাম নিয়ে আর কখনো মজা করবি না। আর করবো না, এবার ছাড়। এরা দুজন মারামারি করছে, বাকিরা হাসছে। মৌনতা ছেড়ে দিতেই শুদ্ধ সোজা হয়ে বসলো। ছবিকে চা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লাজুক গলায় বলল, তুমি দরজা দাঁড়িয়েছো কেন? ভেতরে এসো। ছবি চায়ের ট্রেটা টেবিলের ওপর রেখে চলে আসছিল। শুদ্ধ আটকালো। কই যাও তুমি? সারাক্ষণ তো একা একা বসেছিলে, এখানে এসে বসো। না ঠিক আছে, আমি আসি। আপনাদের কিছু লাগলে আমাকে বলবেন। কিচ্ছু লাগবে না, তুমি এসে বসো আমাদের সাথে। শুদ্ধ ছাড়া বাকি সবগুলো কৌতূহলী চোখে ছবির দিকে তাকিয়ে আছে। ছবি অস্বস্তি নিয়ে খাটের এক কোনায় গিয়ে বসলো। একটা ছেলে ফিসফিস করে শুদ্ধকে জিজ্ঞেস করছে, মেয়েটাকে? শুদ্ধ ছবির দিকে তাকালো। ছবি ইতস্তত করছে। ভাবির বোন। তার মানে আমাদের বিয়ান? এই জন্যই তো চেনা চেনা লাগছে। শুদ্ধ ফিসফিস করে বলল। উল্টাপাল্টা কিচ্ছু বলবি না, খবরদার। ছেলেটা হাসতে হাসতে বলল, তো বিয়ানের নাম? জি, ছবি। নাইস নেম। থ্যাংক ইউ। একটা কথা বলি বিয়ান, কিছু মনে করবেন না? আপনি দেখতে ভীষণ সুন্দরী। ছবি লাজুক হাসি হাসলো, তবে ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে তার। শুদ্ধ ছেলেটাকে ধমক দিয়ে বলল, শুরু করে দিলে? মৌনতা বলল, কী রে মেহেদি, বাচ্চা মেয়েটাকে তুই এমন লজ্জা দিচ্ছিস কেন? ও তো আমাদের সাথে বসতে আনইজি ফিল করছে। মেহেদি দুষ্ট হাসি দিয়ে বলল, কিছু মনে করবেন না বিয়ান, সম্পর্কে আপনি বিয়ান তো, তাই একটু মজা করলাম। ছবি ভদ্রতা সূচক উত্তর দিল, না, আমি কিছু মনে করিনি। কিছু মনে করেননি? মেহেদির এমন প্রশ্নে ছবি ঘাবড়ে গেল, মুখে বলল, জি না। তাহলে একটা কথা বলি। জি। একটা কথা বলবো। জি বলেন। জি, লজ্জা পেলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। ছবির অস্বস্তি আরো বেড়ে গেল। মেহেদি দুষ্ট হাসি দিয়ে বলল, এবার কিছু মনে করেছেন? মেহেদি কথা শেষ হওয়ার আগে শুদ্ধ বলল, তোর কি ভয়টার বলতে কিছু নেই? সামনে তোর গার্লফ্রেন্ড বসে আছে, আর তুই নির্লজ্জের মতো ছবির ফ্ল্যাট করছিস। মুক্তাবাদ, আজ থেকে অনলি ছবি। সবাই খিলখিল করে হেসে উঠল, খালি মুক্তা ছাড়া। মুক্তার হাবভাব দেখে মেহেদির সাথে তার কি সম্পর্ক সেটা ছবির বুঝতে বাকি রইল না। মেহেদির চুলগুলো টেনে ধরে আছে মুক্তা। 3 বছর আমার পিছনে ঘুরে এখন আমি বাদ না? আমি তো মজা করেছিলাম জান, চুলটা ছাড়ো। মুক্তা চুল ছেড়ে দিতেই বলল, আমার মুক্ত বেবিটা কত সুইট, গুলুগুলু, কত ভালো আমার বউটা। তোমাকে না বলেছি আমাকে এসব বেবি জান এগুলো বলবে না? সরি জান। আবার জান? আচ্ছা সরি, তুমি বেবি হতে যাবে কেন? তুমি তো আমার বেবির আম্মু। মুক্তা দুম করে মেহেদির পিঠে একটা কিল বসিয়ে দিল। সব সময় অসভ্যতা। মেহেদি হাসছে। মনতা ত্যক্ত গলায় বলল, আরও 2টা দিতি, তুই না থাকলে আমার পেছনে পেছনে ঘোরে। তোকে তো আমার বউয়ের পা টিপার জন্য রেখেছি, তাই তুই না অসুবিধে হয়। মেহেদির কথা শেষ হতে দেরি, কিন্তু মৌনতার কিল পড়তে দেরি হয়নি। ছবি বসে বসে ওদের কাণ্ড দেখছে। সে জানে না সামনে তার জন্য কত ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। শুক্রবার উপল শুদ্ধ দুজনেই বাসায়। বিকেলবেলা ছবি বারান্দা থেকে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রবে ঢুকাচ্ছিল। এমন সময় শুদ্ধ দরজায় দাঁড়িয়ে বলল, তুমি এখনো রেডি হওনি? হাতের কাপড় নিয়ে হাঁ করে শুদ্ধর দিকে তাকিয়ে আছে ছবি। সাদা ফুল হাতা একটা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে সে। ম্যাচিং কালো টাই, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, হাতে বরাবরের মতো ঘড়ি, চোখে চশমা, পলিশড শু পায়। খোঁচা খোঁচা দাড়িগুলো বাদ দিলে আপাদমস্তক ফর্মাল লুক। আরও একবার মুগ্ধ হলো ছবি। সে যদি ছেলে হতো শুদ্ধের রূপের বর্ণনা দিয়ে হাজারখানে কবিতা লিখে ফেলতে পারত। শুদ্ধ যতই দেখে ততই মুগ্ধ হয় সে। বিধাতা কোন তুলি দিয়ে এই নিখুঁত চিত্রকর্ম এঁকেছেন সেটা কেবল তিনিই জানেন। কি হলো, এখনো রেডি হওনি? আমার শরীর ভালো লাগছে। শুদ্ধ ভেতরে ঢুকে ছবির কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করতে নিলেই ছবি সরে দাঁড়ালো। আপনি দেরি হয়ে যাচ্ছে, আপনি যান, আমার মাথা ব্যথা করছে। শুদ্ধ ওকে টেনে এনে নিজের সামনে দাঁড় করালো, কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই, মাথা ব্যথা কি বেশি করছে? জি না। তাহলে রেডি হয়ে নাও, আমরা অল্প কিছুক্ষণ থেকেই চলে আসবো। মুক্তা বারবার বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, না নিয়ে গেলে আমাকে ঢুকতে দেবে না। ছবি বিপাকে পড়ে গেল। উপায় অন্তর না পেয়ে বলল, আমি আপুকে জিজ্ঞাসা করে আসি। কেন, সকালে বলনি? ভুলে গিয়েছিলাম। ভাবি কি তোমাকে আমার সাথে যেতে বারণ করেছে? কই না তো, আমি তো বললাম আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, চলো ভাবির কাছে।
উপল ঘুমাচ্ছে। অনুর পা ফুলে গেছে, তাই রুমে হাঁটাহাঁটি করছিল সে। শুদ্ধ দরজায় দাঁড়িয়ে বলল, এই যে অনু পরমাণু, আসবো? অনু হাঁটা থামিয়ে খাটের উপর বসে বলল, এসো। শুদ্ধ ভেতরে ঢুকে অনুর মুখোমুখি বসলো। তার পেছনে ছবি টি টেবিলে কোনা ধরে দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, আজকে শরীর কেমন? সব ঠিকঠাক? না, পায়ে হালকা ব্যথা। অনুর পায়ের অবস্থা দেখেই শুদ্ধ উদ্বিগ্ন কণ্ঠে বলল, পা তো দেখছি ভয়ানক ফুলে গেছে। ছবি যাও তো, এক দৌড়ে আমার ঘর থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে এসো। অনুর প্রেশার মারাত্মক হাই। শুদ্ধ চোখে মুখে চিন্তার ছাপ। পায়ে কি ব্যথা আছে ভাবি? না। মাথা ব্যথা আছে? হ্যাঁ। বুকে ব্যথা? হুম। শুদ্ধর মুখ থমথমে, ডান হাত দিয়ে থুতনি চুলকাচ্ছে সে। অনুর হঠাৎ পা ফুলল কেন? অ্যাক্লাম্পাসিয়া, প্রেগনেন্সির 20 সপ্তাহ বা তার পর থেকে প্রেগনেন্ট মহিলাদের খিঁচুনি বা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। মেডিকেল পরিভাষায় এর নাম অ্যাক্লাম্পাসিয়া। অনুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। এই সময় এইসব সিমটম শুদ্ধ সুবিধের মনে হচ্ছে না। গতকাল যে চেক আপ করানোর জন্য গিয়েছিলে, ডাক্তার কি বললো? আমাকে ব্যায়াম করার পরামর্শ দিয়ে তারপর তোমার ভাইয়ের সাথে একা কথা বলেছেন। তুমি তোমার সব সমস্যার কথা ওনাকে খুলে বলেছ? হ্যাঁ, বললাম তো। তারপরেই তো উনি আমাকে সাবধান করে দিলেন। আমার একজন পরিচিত গাইনোকোলজিস্ট আছে, কালকে তোমাকে নিয়ে যাব। তুমি অবশ্যই আমাকে মনে করিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, তোমাকে বললাম না, মুক্তার মেহেদি ওদের এঙ্গেজমেন্ট উপলক্ষে আজকে একটা পার্টি রেখেছে ওরা। মুক্তা বারবার করে বলে দিয়েছে ছবিকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তো তোমার কাছে এলাম। এঙ্গেজমেন্ট কবে? আগামী শুক্রবার। কি রে ছবি, যাবি? ছবি ইতস্তত করছে। তার যে যেতে মন চাইছে না এমনটা না, আসলে আনোয়ারা বেগমের কথা ভেবে ভয় পাচ্ছে সে। যদিও আনোয়ারা বেগম এখন বাসায় নেই, তবু কোনোভাবে যদি ওনার কানে কথাটা যায়, উনি তুল কালাম বাঁধিয়ে দেবেন। শুদ্ধ বলল, তোমার পারমিশন পেলে তোমার বোন নড়বে, নাহলে নড়বে না। অনু ছবিকে উদ্দেশ্য করে বলল, যা, রেডি হয়ে আয়। শুদ্ধ ড্রয়িং রুমের সোফায় বসে আছে, হাতে ফোন, চোখ দুটো ফোনের স্ক্রিনের দিকে। ছবি এসে বলল, এই যে শুনছেন? জি শুনছি। আমি কি পড়ে যাব? শুদ্ধ ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে বলল, এই কি ছবি, তুমি কি পরে যাবে আমাকে জিজ্ঞেস করছো কেন? ছবি লজ্জা পেয়ে গেল, লাজুক গলায় বলল, না মানে শাড়ি পরবো, নো সালোয়ার কামিজ। তুমি শাড়ি পরো? মাথা নিচু করে ফেলল ছবি। বিয়ের দিন ওকে শাড়ি পরানো নিয়েই তো যত কাণ্ড হয়েছিল। শুদ্ধকে চর মেরেছিল সে। যতবারই শুদ্ধকে চর মারার কথাটা মনে পড়ে, লজ্জায় অনুশোচনায় মরমে মরে যায় সে। মনে মনে নিজের গালে হাজারটা চর বসায়। শুদ্ধ বলল, তুমি যা পরে কমফোর্ট ফিল করবে সেটাই পরো। ছবি কাতান কাপড়ে ফুল হাতা একটা থ্রি পিস পরে নিল। জামা পায়জামা ওনার সবই বেবি পিঙ্ক। বড় জর্জেট ওড়নাটা দিয়ে বুকের ওপর মেলে দিল। সামনের খানিকটা চুল নিয়ে ছোট্ট কাকটা দিয়ে বেঁধে দিল। বাকিটা চুলগুলো খানিকটা সামনে খানিকটা পেছনে ছড়ানো। জামার সাথে ম্যাচ করে কানে বড় বড় দুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা মেকআপ সবই দিল সে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছিল। এমন সময় অনু ভেতরে ঢুকলো। কি ছবি, তোর হলো? শুধু সেই কখন থেকে বসে আছে। আয়নার দিকে চোখ পড়ল অনুর, হাসি ফুটে উঠল মুখে। মুগ্ধ কণ্ঠে বলল, মা, দারুণ লাগছে তোকে। ভালো লাগছে? ভীষণ। সেজেগুজে ছবি যখন ড্রয়িং রুমে ঢুকলো, শুদ্ধ তখন ফোন থেকে মুখ তুলে জিজ্ঞেস করলো, শেষ? ছবি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরপর শুদ্ধ তার ফোন প্যান্টের পকেটে ঢুকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, চলো চলো, আর দেরি করা যাবে না। ছবি একরাশ মন খারাপ নিয়ে শুদ্ধর পেছন বেরোলো। সে যে এত সুন্দর করে সেজেছে তা তো কেবল শুদ্ধর জন্যই, অথচ সূর্যর একটুখানিও দেখার পর্যন্ত সময় হলো না। গাড়ি থেকে নেমে শুদ্ধর পেছন পেছন হাঁটছিল ছবি। হিল পরে হাঁটতে তার ভীষণ অসুবিধে হচ্ছে। বাসা থেকে যখন বেরিয়েছিল, শুদ্ধ পার্কিং লটে জিজ্ঞেস করছিল সে হিল পরে হাঁটতে পারবে কিনা। প্রেস্টিজের প্রশ্ন, তাই ছবি হ্যাঁ বলে দিল। একবার পরে এসে এখন যদি বলে পারবে না, তাহলে শুদ্ধ নিশ্চয়ই মনে মনে ওকে নিয়ে হাসবে। কিন্তু মস্ত বড় ভুল করেছে সে। হিল পরে হাঁটা তার কর্ম নয়। 2 কদমে হোঁচট খাচ্ছে 3 বার। শুদ্ধর অবস্থা দেখে বোধহয় কিছুটা আন্দাজ করে নিয়েছে। ধীর গতিতে হাঁটছে সে। ওদেরকে দেখে মুক্তা হাসি মুখে এগিয়ে এলো। ওর পেছনে পেছনে মেহেদি, মৌনতা আর উজ্জ্বল শ্যামবর্ণের একটা ছেলে এলো। মৌনতাদের সঙ্গে সেদিন এই ছেলেটা ছিল না। ছেলেটাই প্রথম শুদ্ধকে জড়িয়ে ধরে বলল, তোদের এত দেরি হলো যে? ছবি আসতে চাইছিল না?
মুক্তা কড়া চোখে ছবির দিকে তাকালো, বলল, সত্যি নাকি ছবি? শুধু নিজে দেরি করে আবার তোমার নাম ফেলে দিচ্ছে না তো? জি না, আসলে আমার একটু মাথা ব্যথা ছিল। মেহেদি বলল, আমার মনে হয় ছবি শুদ্ধকে প্রোটেক্ট করার জন্য ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। মৌনতা তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস। এই লেট লতিফ নিশ্চয়ই ছবিকে পটিয়ে নিয়ে এসেছে। শুদ্ধ ওর ঝুঁটিটা টেনে দিয়ে বলল, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি কখনোই লেট ছিলাম না, আমি স্কুল লাইফ থেকেই পাংচুয়াল। হ্যাঁ, সবার আগে স্কুলে গিয়ে বসে থাকতি আমাকে দেখার জন্য। হ্যাঁ, তুই তো পাহারাদার ছিলে, তাই সবার সাথে তোকেই দেখতাম। এবার মৌনতা মুখ খোলার আগে শ্যামলা বর্ণের ছেলেটাই বলল, প্লিজ তুই থাম মুনা, তোর ঝগড়া করার স্বভাবটা এতদিনও বদলাতে পারলি না। সালমান ভাইজি কি করে তোকে সহ্য করে আল্লাহই জানে। শুদ্ধ হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, করবে না, বিয়েটা হোক, তারপর দেখিস 1 মাসের মাথায় এই পাগল এনে ওর বাপের বাড়িতে দিয়ে যাবে। মৌনতা ওদের দুজনকে শাসিয়ে বলল, ভালো হবে না বলে দিচ্ছি। খিলখিল করে হেসে উঠল সবাই। মৌনতা চোখ রাঙিয়ে উজ্জ্বল শ্যামবর্ণের সেই ছেলেটাকে উদ্দেশ্য করেই বলল, এই নাহিদ, তুই এত কাপুরুষ কেন বলতো? তুই একটা ছেলে হয়ে আর একটা ছেলে চামচামি করিস, তো লজ্জা লাগে না? না করে না, তোর মতো অর্ধেক নারী অর্ধেক পুরুষের চামচামি করার চেয়ে নিজের স্বজাতির চামচামি করা অনেক ভালো। কি বলি তুই? ইংরেজিতে বলবো? ছবি ওদের ঝগড়া দেখে হাসছে। শুদ্ধর দিকে চোখ পড়তে দেখলো শুদ্ধ ওর দিকেই তাকিয়ে আছে। ছবির চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। সবাই গোল হয়ে একটা টেবিলে বসলো। ছবি বসেছে শুদ্ধের পাশে, ওর অন্য পাশে বসেছে মুক্তা, তার পাশে মেহেদি। এত হইচইয়ের মাঝখানে ওরা দুজন চুটিয়ে প্রেম করে নিচ্ছে। একটু পরপরই মেহেদি মুক্তার কানে কানে ফিসফিস করে কী যেন বলছে, আর মুক্তা লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। ছবির বেশ ভালো লাগছে, বোঝাই যায় অসম্ভব ভালো বন্ডিং দুজনের মাঝখানে। মৌনতা ওদের দুজনকে উদ্দেশ্য করেই বলল, ছবি বেচারি বোর হচ্ছে, ফিস ফিস করে প্রেম না করে ওকে তোদের দুজনের প্রেমের কাহিনীটা বল না। মুক্তা লজ্জা পেল, মেহেদি বেশ উৎসাহ নিয়ে শুরু করলো, আমরা দুজন কিন্তু বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু। তবে আমি মনে মনে মুক্তাকে পছন্দ করতাম, কিন্তু মুক্তা খুবই নির্লিপ্ত স্বভাবের ছিল। নানাভাবে ওকে বোঝাতে চেষ্টা করতাম আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর এক্সপ্রেশন লাইক প্রকৃত বন্ধুর মতো কাজ করছো তুমি। আমি ভালোবেসে যাই করতাম ওর কাছে সেটাই বন্ধুত্ব মনে হতো। ভয়ে কখনো সরাসরি বলতে পারিনি। ওর আবার একটু হাত চালানোর অভ্যেস আছে, আগে অবশ্য এমন ছিল না। মুনাটাই যত নষ্টের গোড়া। আমার জরিনা টাইপের শান্তশিষ্ট গার্লফ্রেন্ডটাকে সোনিয়া টাইপের গুন্ডি বানিয়ে দিয়েছে। যাই হোক, ফাইনাল ইয়ারে শেষের দিকে মেডিকেল কলেজ থেকে আমাদের ট্যুরে নিয়ে যাওয়ার কথা ছিল। মুক্তা সাঁতার জানতো না, তারপরও ঢেউ ছিল প্রচুর। অসাবধানতাবশত বীজ থেকে বেশ দূরে চলে গিয়েছিল সে, অলরেডি ডুবেও যাচ্ছিল। দূর থেকে আমি ওর কাছাকাছি একটা শার্ক দেখে লাফিয়ে পড়লাম ওকে বাঁচানোর জন্য। মুক্তা বাধা দিয়ে বলল, মৃত্যু, ওখানে কোনো শার্ট ছিল না। থাকতে তো পারতো। একথা তো সত্যি যে আমি আমার অতি মূল্যবান জীবন জলে নিয়ে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য সমুদ্রে তলদেশে ডুব দিয়েছিলাম। ইস, উনি তলদেশে ডুবে দিয়েছিল। অস্বীকার করা মেয়েদের গার্লফ্রেন্ডগত অধিকার, তাই আমি কিছু মনে করলাম না। মুক্তা মুখ টেপে হাসছে। ওকে নিয়ে যখন ধীরে উঠলাম, শুরু হলো সেই কান্না। কে কেঁদেছিল জানো? কে? আমি। শুদ্ধ বলল, তুই সেদিন এমন কেঁদেছিলি কেন? হ্যাঁ ভাইয়া, আপনি কেন কাঁদছিলেন? কেন আবার? ওকে তুলে আনতে আমার জান বের হয়ে যাওয়ার অবস্থা। মনে হচ্ছিল যেন জলহস্তি তুলে আনছি। ওর ভারে আমি ডুবে যাচ্ছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি আমাদের বাঁচিয়ে দেন। তারপর থেকে প্রেম শুরু। ছবি হাসতে হাসতে কেঁদে ফেলার উপক্রম। মুক্তা রাগে কটমট করে তাকিয়ে আছে। মেহেদি সবার সামনেই ওকে চোখ টিপ মেরে পাউট করলো। মুক্তা কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য। শ্যামবর্ণের সেই ছেলেটা বলল, কত সুন্দরী মেয়েরা যে তোর জন্য পাগল ছিল, আর তুই কিনা সেসব হীরাচুনি পান্না ছেড়ে ভেজাল মুক্তা নিয়ে পড়েছিলি। মেহেদি ঠোঁট উল্টে বলল, খুব। মুক্তা আমার জান, আমার 3 বছরের সাধনার ফল। মুক্তা বেশ লজ্জা পেয়ে বলল, থামবে তোমরা? মৌনতা শুদ্ধকে খোঁচা দিয়ে বলল, ওর পেছনে কম মেয়ের লাইন লেগে থাকতো নাকি? মুক্তাও তো। শুদ্ধ ধমক দিয়ে বলল, মোনা। মুক্তার কথা পাক, এই যে আমি এখনো ঘুরঘুর করছি, অথচ দেখ অসভ্যটা পাত্তাই দিচ্ছে না। মেহেদি বলল,
সালমান ভাই জানে এসব? মৌনতা ঝাড়ি মেরে বলল, ওই ক্যাবলাকান্তটার কথা আর বলিস না আমার সামনে। একটা বলদেশে জুটেছে আমার কপালে। শুদ্ধ রাজি থাকলে কবেই ওকে ছেড়ে দিতাম, হাঁদারাম একটা। মুক্তা অবাক হয়ে বলল, তুমি আবার ওনার সাথে ঝগড়া করতেছো? ঝগড়া দেখেছে কি ও? কালকে রাতে রাগ করে বলেছিলাম তুই আর জীবনেও আমাকে ফোন দিবি না, দিলে আমি তোর নামে ইপটিজিংয়ের মামলা করব। তারপর থেকে হাঁদারামটা সত্যি সত্যি একবারও কল দেয়নি। যতবারই ফোন দিয়েছি ওর নাম্বার বন্ধ। মুক্তা ওকে ঠান্ডা করার জন্য বলল, হয়তো ব্যস্ত। মোটেও ব্যস্ত না ও, আজকে ওর হলিডে, তার মানে আজকে পুরো ফ্রি সে। ভেবেছিলাম ফোন রিসিভ করলে ওকে আসতে বলবো, কিন্তু না, ওর কোনো খবরই নেই। সামনে আসুক একবার, ওকে যে আমি কি করব নিজেও জানি না। শুদ্ধ হাসতে হাসতে বলল, তুই সামনে পেলে কি করবি আমি জানি না, তবে আমি সামনে পেলে একটা সেলুট দিতাম। তোর মতো একটা বদ মেয়েকে বিয়ে করার দায়িত্বটা উনি নিয়েছেন, জনস্বার্থে ওনাকে পুরস্কার দেওয়া উচিত। শুদ্ধের কথা শুনে সবাই হেসে ফেলল। মৌনতা নিজেও হাসছে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে রাত 11টায় বাসায় ফিরল শুদ্ধ আর ছবি। ছবির আসতে মন চাইছিল না, ভীষণ ভালো লাগছিল ওদের সাথে সময় কাটাতে, কিন্তু শুদ্ধ তারা দিয়ে নিয়ে এলো। উপায় ছিল না ছবির, মাথা ব্যথার কথা সে নিজেই বলেছিল। শুদ্ধর চাকরিটা হয়ে গেছে, নেক্সট উইকেই জয়েনিং। খবরটা শুনে গতকালই আনোয়ারা বেগম বোনের বাসা থেকে ফিরেছেন। শুদ্ধ বাসায় আসার সময় এক গাদা খাবার আর মিষ্টি কিনে ফিরেছিল। প্রথম চাকরি বলে কথা, সকালবেলা খুশি খুশি আমেজ, সবাই নাস্তা করতে বসেছিল। আনোয়ারা বেগম শুদ্ধকে একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, দেখ পছন্দ হয় কি না। ওনার বোনের ভাসুরের শালার মেয়ে, মেয়েটা ওনার বেশ পছন্দ হয়েছে, একেই শুদ্ধর বউ করবেন স্থির করলেন। খেতে খেতেই শুদ্ধ ছবিটা এক পলক দেখল। আনোয়ারা বেগম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন? তোমার ভালো লেগেছে? অসম্ভব। মেয়েটা দেখতে শুনতে যেমন ভালো তেমনি গুণেও। MBBS ফাইনাল ইয়ার, বেশ ভদ্র মেয়ে। নিজের হাতে নাস্তা বানিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো। উপলেরও বেশ পছন্দ হয়েছে। উপল খালার বাসা থেকে ওনাকে আনার সময় মেয়েটাকে এক ঝলক দেখেছিল, রূপবতী, আগেকার দিনের সুচিত্রা সেনের মতন। আনোয়ারা বেগম ওকে জিজ্ঞেস করলেন, মেয়েটা কেমন? ভালোই। শুদ্ধর সাথে মানাবে? তখনই আনোয়ারা বোনের বাসায় আসার আসল কারণ বুঝতে পারে উপল। মনে মনে বিরক্ত হলো সে, কিন্তু মুখে কিছুই বলল না। অনু ছবি দুজনেই চমকে উঠে একে অপরের দিকে তাকিয়ে আছে। আনোয়ারা বেগম এসব কি বলছেন? অনু দ্রুত উপলের দিকে তাকালো। উপল মাথা নিচু করে অপরাধের মতো বসে আছে। ছবি স্থির হয়ে বসে আছে ঠিকই, কিন্তু ও সমস্ত পৃথিবী ঘুরছে। সেই বোধহয় প্রথম মেয়ে যে কিনা চোখের সামনে নিজের স্বামীর বিয়ের কথা শুনছে, অথচ কোনো কথা বলতে পারছে না। ভয়ে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। আনোয়ারা বেগম কি সত্যি আবার শুদ্ধের বিয়ে দিয়ে দেবেন, নাকি স্বপ্ন? যদি সত্যি হয় তাহলে শুদ্ধ, সে কেন কোনো প্রতিবাদ করছে না? ছবির মাথা ঘুরছে আর কিছু ভাবতে পারছে না সে। রাগে অনুর মুখ লাল হয়ে গেছে। এসব কি হচ্ছে? উপল, সে কি করে চুপ করে আছে? আর শুদ্ধ? অনু নিজের ওপর রাগ লাগছে। কেন এতদিন এদেরকে বিশ্বাস করলো সে? ভেবেছিল একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে জীবনটা কোনো সিনেমার কাহিনী নয় যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। কল্পনার সাথে বাস্তবতার বিস্তার তফাৎ। আনোয়ারা বেগম হাসি হাসি মুখ করে শুদ্ধকে বললেন, আমি কি ওদেরকে সামনের সপ্তাহে আসতে বলবো? কেন? ওরা ছেলে দেখবে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি আগামী সপ্তাহে কোন দিন ফ্রি আছে। শুক্রবার বলি? না, শুক্রবার আমার একটা ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট, ওর অনুষ্ঠান, ওখানে যেতে হবে। ঠিক আছে, তুই যেদিন বলবি আমি ওদেরকে সেদিনই আসতে বলবো। ঠিক আছে, আমি জানাবো। খাওয়া শেষ করে শুদ্ধ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এরপর আনোয়ারা বেগমও উঠে গেলেন। টেবিলে ছবি, অনু আর উপল বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। দুম করে টেবিলে বাড়ি পড়ল। টেবিলের ওপর গ্লাস স্ট্যান্ড সহ গ্লাসগুলো কেঁপে উঠল। সেই সাথে ধক করে উঠল উপলের বুক। অনুর রণমূর্তি ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে। উপল মনে মনে দোয়া ইউনুস পড়তে নিল। অনুর আগে ক্ষোভে চেঁচিয়ে উঠে বলল, আমি তোর আবার বিয়ে দেবো ছবি। উপল হাঁ করে তাকিয়ে আছে। ছবির কান ঝাঁঝা করছে। বিয়ে বিয়ে খেলা চলছে নাকি যে যাকে খুশি বিয়ে দিচ্ছে? ও থমথমে গলায় বলল, আমি কোনো বিয়েটে করছি না। কেন করবি না? তুমি জানো না কেন? না, জানি না, তুই বল কেন করবি না? আমি বিবাহিত। তো তো মানে একটা
একটা বিবাহিত মেয়েকে তুমি আবার বিয়ে দাও কি করে? আমাদের কি ছাড়াছাড়ি হয়েছে? তোরা একসাথে ছিলি কবে যে ছাড়াছাড়ির কথা বলছিস? ছবি ছলে ছলে চোখে বলল, তুমি বুঝতে পারছো না আপু, আমি বিয়ে করতে পারবো না। পারবি, 100 বার পারবি। শুদ্ধ আবার বিয়ে করতে পারলে তুই পারবি না কেন? কেনটার উত্তর তুমিও জানো। না, জানি না, জানতে চাইও না। আমি শুধু জানি আমার বোন ফেলনা নয়। আমি আজই বাবাকে ফোন করে সব জানাবো। তোমার পায়ে পড়ছি আপু, তুমি বাবাকে কিচ্ছু বলবে না, বাবা শুনলে হার্ট ফেল করবে। তাহলে বল, তুই বিয়েতে রাজি? রাজি। ছবি রাগ করে উঠে চলে এলো। যার যেমন খুশি সে তেমনভাবে ডেস্টিনেশন ঠিক করে নিচ্ছে। একবার মা জোর করে শুদ্ধর সাথে ওর বিয়ে দিল, এখন আবার বোন। সে যেন একটা পুতুল। ছবি চলে গেলে উপল মিনমিনে গলায় বলল, কাজটা কি ঠিক হচ্ছে? অনু রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকালো। সাথে সাথে উপল ঢোক গেলে নিজের বলা কথাটা হজম করে নিল। কি দরকার একবার এ কথা বলার? সুমনা অনেকক্ষণ যাবৎ রেস্টুরেন্টে বসে আছে। সে অবশ্য একটু তাড়াতাড়ি এসে পড়েছে। নর্মালি এইসব ক্ষেত্রে ছেলেরা আগে এসে বসে থাকে, কিন্তু ওর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। সুমনা ভেবেছিল শুদ্ধ বোধহয় একটু তাড়াতাড়ি এসে পড়বে, তাই সে নিজেও তাড়াতাড়ি বেরিয়েছিল। ওকে অবাক করে দিয়ে শুদ্ধ ঠিক 2টোর দিকেই রেস্টুরেন্টে ঢুকলো। একেবারে পারফেক্ট টাইম। সুমনার মুখে হাসি ফুটে উঠল। শুদ্ধ ওকে দেখতে পায়নি। ও হাত উঁচু করে ইশারা করতেই হাসি মুখে এগিয়ে এলো। মুগ্ধ হলো সুমনা। আনোয়ারা বেগম যখন ওনার ছেলের কথা বলেছিলেন তখন সে মনে মনে মধ্যবয়স্ক, ভুঁড়িওয়ালা, টাকপড়া, গুরুগম্ভীর এক প্রফেসরের ছবি কল্পনা করে নিয়েছিল। তারপর যখন শুদ্ধর ছবি দেখেছিল রীতিমতো শখ খেয়েছিল সুমনা। কিন্তু ছবিতে যেমন দেখেছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম শুদ্ধ। বলিউডের কোনো হিরো নয়, মিডল ইস্টের মডেলদের মতো টকটকে সুন্দর স্বাস্থ্যবান এক যুবক। চেহারা নমনীয়তার কারণে বয়স আন্দাজ করা যাচ্ছে না, তবে লেস দ্যান 30 পাক্কা শিওর সে। তাকে মোটেও গুরুগম্ভীর মনে হচ্ছে না। তবু সুমনার মনের মধ্যে খানিকটা খচখচ করছে। শুদ্ধ সামনের চেয়ারে বসে মিষ্টি হাসি দিয়ে বলল, দেরি করে ফেললাম নাকি? না, আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম। তাড়াতাড়ি? হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনি বোধহয় তাড়াতাড়ি এসে বসে থাকবেন, তাই। শুদ্ধ আবারও সে মিষ্টি হাসি দিয়ে বলল, তাহলে তো আমার আগে আসা উচিত ছিল। আপনার মতো এমন সুন্দরীকে অপেক্ষা করিয়ে রাখা নিশ্চয়ই ঘোরতর অপরাধ। অনুগ্রহপূর্বক অপরাধ মার্জনা করুন। সুমনার হাসতে হাসতে বলল, করতে পারি, যদি আর কখনো আমাকে সুন্দরী বলে লজ্জা না দেন। ওকে, দেন প্লিজ ফরগিভ মি, মিস সুমনা, দ্য হরিবল লেডি। নাইস জোক। থ্যাংক ইউ। সুমনা আরও কিছু বলতে চাইছিল, এমন সময় ওয়েটার এসে গেল অর্ডার নেয়ার জন্য। শুদ্ধ মেনিউটা সুমনার দিকে এগিয়ে দিয়ে বলল, অর্ডার করুন। আমি কোনো রিস্ক নিতে চাইছি না, আমার পছন্দ খুব একটা ভালো না। সুমনা ওকে এক ঝলক দেখে মেনু কার্ডটা এগিয়ে নিল। 2টো কোল্ড কফি অর্ডার করলো সে। শুদ্ধ ভ্রুকুচকে বলল, লাঞ্চ আওয়ারে অনলি কফি? আর ইউ অন আ ডায়েট? না, আমি লাঞ্চ করে এসেছি। মাই ব্যাড লাক, আমি আপনার সাথে করবো ভেবে লাঞ্চ করিনি। সুমনা লজ্জিত ভঙ্গিতে বলল, রিয়েলি? সরি, আমার জন্য আপনার লাঞ্চ করাও হলো না, দেরি করিয়ে দিলাম। আসলে আমি টেনশনে কিচ্ছু খেতে পারি না, তাই আগে ভাগেই খেয়ে এসেছি। ইটস ওকে, আই ওয়াজ জাস্ট জোকিং। আমার ক্লাস 1:30টায় শেষ হয়েছে। আমি সচরাচর এই সময় লাঞ্চ করি। তার টেনশনটা কে নিয়েছিল? আপনার সাথে দেখা করে নিয়ে। ইজ ইট? ইংল্যান্ড থেকে এমটি করে আসা প্রফেসর, তার অ্যাটিটিউড কেমন হবে ভেবেই খানিকটা টেনশনে ছিলাম। এখন? সুমনা হাসলো। দ্যাট মিন্স নট আ লিটল বিট। ওয়েটার কফি নিয়ে এলে সুমনা বলল, এটা নিয়ে যান, আমরা লাঞ্চ করব। ওয়েটার বিনীত ভঙ্গিতে বলল, ম্যাম, আমরা অর্ডার অনুযায়ী সার্ভিস দিয়েছি, ফেরত পাঠালে বিল পে করতে হবে। জানি আমি, আপনি এই লাঞ্চের অর্ডার নিন। শুদ্ধ অ্যাজ এক্সপেক্টেড হাসি হেসে বলল, সো নাইস অফ ইউ, আই হ্যাভ সো মাচ অ্যাপিটাইট। শুদ্ধর কথাবার্তা, বাচনভঙ্গি সুমনার বেশ পছন্দ হয়েছে। সহজ সাবলীল, কোথাও কোনো কৃত্রিমতা নেই। যদিও এইটুকু সময় কাউকে ভালোভাবে চেনার মতো যথেষ্ট না, তবু শুদ্ধকে বিশ্বাস করতে ওর কোনো আপত্তি নেই। লাঞ্চ শেষে শুদ্ধ সুমনা দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। আনোয়ারা বেগম ঠিকই বলেছিলেন, মেয়েটি রূপে গুণে আসলেই অনন্যা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সুমনা বলল, শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য ঢাকায় আসা, কাল বা পরশু ফিরে যাব। এসে কি বুঝলেন? বলা যাবে না, হাইলি কনফিডেন্সিয়াল। শুদ্ধ হাসছে। সুমনা অবাক হয়ে বলল, হাসছেন যে? এই যে
আমার জন্য আপনাকে কষ্ট করে চিটাগাং থেকে ঢাকা আসতে হলো, তাই? সুমনা অভিমানী ভঙ্গিতে বলল, আপনি তো ভীষণ অদ্ভুত। কেন বলুন তো? একটা মেয়ে আপনার জন্য কষ্ট করে চিটাগাং থেকে ঢাকা এসেছে, কোথায় আপনার লজ্জিত হওয়ার কথা? আপনি হাসছেন। শুদ্ধ আবারও হেসে ফেলল সুমনার কথা শুনে। তারপর চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, যোগ বদলেছে। আগে ছেলেরা মেয়ে দেখতে যেত, এখন মেয়েরা ছেলে দেখতে আসে। ধরে নিন আপনি আমাকে দেখতে এসছেন। আই এম ইমপ্রেসড। দ্যাট এর মধ্যে হাইলি কনফিডেন্সিয়াল থিং। সুমনা চোখ রাঙিয়ে বলল, নটি বয়। শুদ্ধ হেসে উঠে বলল, ওকে, লেটস গো। শুদ্ধর হাসিতে আলাদা একটা জাদু আছে, কিন্তু সুন্দর করে হাসে সে। সুমনা অভিভূতের মতো চেয়ে রইল, আর কোনো চিন্তা রইল না। নিশ্চিন্তভাবে শুদ্ধকে বিশ্বাস করতে পারে সে। ওকে ভাবতে দেখে শুদ্ধর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আপনি কি আছেন? হুম, কোথায় আছেন? সুমনার ঘোর ভাঙল, লজ্জিত হাসি হেসে বলল, বলুন। চিটাগাং যাওয়ার আগে আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন? আসলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। আপনার সুযোগ সময় মতো বললেই হবে। সুমনা বিনয়ী ভঙ্গিতে হেসে বলল, কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন বলুন তো? আপনার সৌজন্যবোধ সত্যি খুব বেশি। এই 2 দিন আমি পুরো ফ্রি। অ্যাট এনি টাইম আমরা দেখা করতে পারি। আসলে চিটাগাং যাওয়ার আগে আমারও একবার আপনার সাথে দেখা করা জরুরি ছিল। আপনার সময় হবে কিনা সেজন্য বলতে পারছিলাম না। ঠিক আছে, আপনি সময় বের করে আমাকে জানাবেন, আমি চলে আসবো। তবে কাইন্ডলি একটু আগে জানিয়ে রাখবেন। ঠিক আছে। আজকে সুমনার সাথে সেকেন্ড মিটিং ছিল শুদ্ধর। রাতে খেতে আনোয়ারা বেগম শুদ্ধকে উদ্দেশ্য করে বললেন, সুমনাকে তোর কেমন লেগেছে? টুস করে চামচের আওয়াজ হলো। অন্য কেউ না বুঝলেও এই আওয়াজের রহস্য উপলের জানা। শুদ্ধ খেতে খেতে বলল, ভালো। আমি সামনের মাসে তোদের বিয়েটা সেরে ফেলতে চাই। সুমনার রেজাল্ট বের হলে আবার ইন্টার্নে শুরু হবে, তাই ওর বাবা চাইছেন ইন্টার্নের আগেই বিয়ের ঝামেলা সেরে ফেলতে। আমারও আপত্তি নেই, তুই কি বলিস? আমি তোর সাথে আলাপ করব বলেই ওদেরকে পাকা পোক্ত কিচ্ছু বলিনি। ভালো করেছ। আগামী মাসে আমার তেমন কোনো ঝামেলা নেই। তুই না বললি মেডিকেল ক্যাম্প আছে? ওটা পিছিয়েছে, এর পরের মাসে হবে। তাহলে তো ভালোই হলো। অনু চিচি কিছু একটা বলতে নিচ্ছিল, ছবি ওর হাত চেপে ধরে থামিয়ে দেয়। উপল আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে বলল, বিয়ে কি ঢাকাতে হচ্ছে নাকি চিটাগাং? চিটাগংই হবে। ঢাকাতে হলে ওদের অসুবিধা হয়ে যাবে। ছাড়া আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগই চিটাগাং থাকে। না, আমার ছুটি নিতে হবে তো, তাই। ছুটি একটু বাড়িয়ে নিবি, ওখানে সব গোছগাছ তো তোকেই সামলাতে হবে। ঠিক আছে। অনেকদিন পর ডিনার সেরে ছাদে বসে হাওয়া খাচ্ছে দুই ভাই। রাত্রিবেলা সাধারণত অ্যাপার্টমেন্টের ছাদ খোলা থাকে না। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে শুধু ছাদের তালা খুলেছে। পুরো হৃদয় জুড়ে বাতাসে শোষ আওয়াজ হচ্ছে। মাথার ওপরে মস্ত বড় চাঁদ, নিচে ব্যস্ত নগরী, তার সাথে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাসের শীত শীত অনুভূতি। শুদ্ধ ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। উপল উদাস কণ্ঠেই বলল, শুদ্ধ। বলো ভাইয়া। এখন বাংলা কি মাস জানিস? জানি। উপল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ফাল্গুন মাস। তুই বাংলা মাসের হিসেবও রাখিস? না, গতকাল মেয়েরা সবাই হলুদ শাড়ি পরে ক্লাস করতে এসেছিল। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমরা সবাই শাড়ি পরেছো কেন? তখন ওরাই আমাকে জানালো গতকাল পহেলা ফাল্গুন ছিল। উপল ছাদের এমাথা ওমাথা হাঁটছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর উপল হাঁপাতে হাঁপাতে বলল, তুই কি আদৌ সুমনাকে বিয়ে করবি? না ভাইয়া, আমি বিয়েটা করছি না। চমকালো না উপল? শুদ্ধ যে এমন কিছু ভাবতে পারে সেটা ওর জানা আছে। তাহলে এসবের মানে কি? উপায় নেই। ক্লিয়ার করে বল। ওকে, ধরো আমি যদি এখন মাকে গিয়ে বলি আমি বিয়ে করব না, মা কি করবে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। তাহলে এমন কিছু করতে হবে যাতে বিয়েটাও না হয়, মায়েরও কিছু করার না থাকে। কি করবি তুই? বিয়ের আসর থেকে পালিয়ে যাবি? পালাবো কেন? তো কি করবি? শেষ মুহূর্তে বিয়েটা ক্যান্সেল করে দেব। কিন্তু সুমনা? সে অন্য একজনের কাছে কমিটেড, চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে। তাহলে শেষ মুহূর্তে ক্যান্সেল করার দরকার কি? মাকে বললেই তো হয়। অন্য ছেলের সাথে সম্পর্ক আছে এমন মেয়ের সাথে মা নিশ্চয়ই তোর বিয়ে দিতে চাইবে না। না, চাইবে না, কিন্তু একজনকে নিষেধ করে দিলে মা আরেকজন জোগাড় করে ফেলবে। মা কিন্তু তোর ওপর ভীষণ ক্ষেপে যাবে। একটু ক্ষেপে হয়তো, তবে মা খুবই নরম মনের মানুষ,
ছবি মায়ের সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে, তাই মা রাগের বশে এমন সিদ্ধান্ত নিয়েছে। মা যদি সত্যি চাইতো আমি আবার বিয়ে করি, তাহলে মা লুকিয়ে চড়িয়ে সুমনের সাথে আমার বিয়ে দিতে পারত। মা কিন্তু তা করেনি। তার মানে? উপাল হাঁ করে তাকিয়ে বলল, তাহলে কি করতে চাইছিস তুই? ছবিকে বোঝাতে চাই সম্পর্ক জিনিসটা কোনো সস্তা ব্যাপার নয়। আমি বা সে চাইলে একে ভেঙে দিতে পারি না। যখন ইচ্ছে জটিল করলাম, যখন ইচ্ছে সহজ করতে চাইলাম, এমন নয়। ওকে বুঝতে হবে একটা সম্পর্ক জটিল করে ফেলার পরে চাইলেও তো সহজ করা যায় না, তার জন্য কষ্ট করতে হয়। আই ওয়ান্ট টু টিচ হার আ লেসন। ও না বুঝে তখন ডিভোর্স চেয়েছিল, তো এখন আর ডিভোর্স চাইছে না। আমি জানি এখন ডিভোর্স চাইছে না, ভবিষ্যতেও যাতে না চাইতে পারে তার ব্যবস্থাই করছে। তালাক বা ডিভোর্স হচ্ছে একমাত্র হালাল কাজ, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। কিন্তু এখানকার সময়ে কথায় কথায় ডিভোর্স একটা ফিল্ম টম হয়ে গেছে। ছবির কথাই ধরো, ক্লাস 7-এর বাচ্চা মেয়ে আমার কাছে কিনা ডিভোর্স চায়। বিয়ে মানে কি, এর মর্যাদা কতটুকু সেটা না জানলেও ডিভোর্স কি সেটা জেনে গেছে। আশ্চর্য না? তাই বলে তোকে বিয়ে করতে হবে? আমি তো বিয়ে করতে চাইছি না ভাইয়া, আমি ছবির আর আমার সম্পর্কটাকে গাঢ় করতে চাইছি। ছবি এখনো কল্পনার জগতে বাস করছে। ওর ধারণা ওর ডিভোর্স চাওয়া, মায়ের সাথে খারাপ ব্যবহার করা, আমার সাথে খারাপ ব্যবহার করা, এগুলো কোনো গুরুতর অপরাধ নয়। একটা অজুহাত, ও তখন ছোট ছিল। কিন্তু ছোট হোক বড় হোক, সে তো অন্যায় করেছে, ওকে তো সেটা বুঝতে হবে। আমি সবকিছু ভুলে ওকে মেনে নিলাম, কিন্তু লাভ কি হবে? আমাদের সম্পর্কের বাঁধনটা তো আলগায় থেকে যাবে। মা আমার জন্য হয়তো ওকে মেনে নেবে, কিন্তু মনে মনে ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি চাই ছবি নিজেকে যোগ্য প্রমাণ করে আমাদের সম্পর্কের হাল ধরুক। আমি ওকে সর্বাত্মক সাহায্য করব। উপল বিমোহিত হয়ে ভাইয়ের কথা শুনছে। সে নিজেও কখনো তার আর অনুর সম্পর্কটা নিয়ে এভাবে ভাবেনি, সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করেনি। শুদ্ধর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ওর। শুদ্ধ একটুখানি হেসে বলল, আমি অনেক ভেবেচিন্তে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া। ছবিকে আমি আমার মতো করে গড়ে তুলব। ওর যেমন আমাকে চাই, আমারও ওকে চাই। ফিলিংসটা তো দরকার। যেদিন আমার মনে হবে যে হ্যাঁ আমি ওকে চাই, সেদিন আমিও ওকে কাছে টেনে নেব। কিন্তু তোর ভাবি তো ওর জন্য পাত্র খুঁজছে। শুদ্ধ হাঁটতে হাঁটতে ছাদের একপাশে চলে গেল। তোমার কি মনে হয় ছবি বিয়েতে রাজি হবে? না। কেন? কারণ ও তোদের বিয়েটা মেনে নিয়েছে। সেজন্যই তো আমি দেখতে চাই আমাদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য সে কতটুক পর্যন্ত যেতে পারে। আর যদি না পারে, তুই কোনো দিন ওকে স্বীকার করবি না? কেন নেব না? আমি মনের প্রাণে স্বীকার করি ছবি আমার স্ত্রী, আইনত এবং বৈধ স্ত্রী। কিন্তু কাছে টেনে নেওয়াটা কি চাইলে পারা যায়? মনের বিরুদ্ধে গিয়ে কি করে তাকে কাছে টেনে নেব? তবু স্ত্রী হিসেবে সে যদি আমার কাছে তার অধিকার দাবি করে, আমি সেটা পূরণ করব। তার জন্য অবশ্যই ওকে চাইতে হবে। সুমনার সাথে দেখা করা দুদিন বাদে শুদ্ধ কাজ শেষ করে বাসায় এসে অবাক হয়ে গেল। পুরো ঘর ভর্তি মেহমান, রান্না বান্নার আয়োজন হচ্ছে। শুদ্ধ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বিরক্ত কণ্ঠে বলল, এসব কি ভাবি? এসে গেছো তুমি? হ্যাঁ, আজকে হাফ ডিউটি। ভালো হয়েছে, তুমি এসো। কিন্তু বাসায় তো মেহমান কি উপলক্ষে? ছবিকে দেখতে এসেছে। মানে? ছেলের নিজের ব্যবসা, অত আহামরি কিছু নেই, কিন্তু নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। শুদ্ধ আশেপাশে তাকিয়ে দেখলো কমপক্ষে 50 জনের মতন মেহমান হবে। তার সাথে বাচ্চা কাচ্চা তো আছে। ওদের চিৎকার চেঁচামেচিতে শুদ্ধর কানের তালা ফেটে যাওয়ার মতো অবস্থা। উপলকে দিয়ে মেহমানদারি করানো হচ্ছে। কাচুমাচু চেহারা নিয়ে উপল ওদের সাথে বসে আছে। শুদ্ধ ঠোঁট চেপে বলল, এটা নির্ঝঞ্ঝাট ফ্যামিলি? অনু ওর কথা শুনে হেসে ফেলল, তারপর হাসতে হাসতেই বলল, আরে না, ওরা তো অনুষ্ঠান উপলক্ষে এসেছে। শুদ্ধ চশমাটা একটু উপরে ছেলে দিয়ে বলল, ছবি কোথায়? রেডি হচ্ছে। শুদ্ধ আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেল। সবে একটা বই নিয়ে বসেছে, এমন সময় ছবির গলা শুনে কিছুটা অবাক হলো। আসবো? এসো। ছবি ভেতরে ঢুকে ছলে ছলে চোখে বলল, আমাকে কেমন লাগছে? টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরানো হয়েছে ছবিকে, সেই সাথে হালকা সাজ। শাড়ি পরায় ছবিকে একটু বড় লাগছে। শুদ্ধ দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল, কি চাই? ছবি মাথা নিচু করে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ ওকে এভাবে কাঁদতে দেখে হাতের বইটা রেখে উঠে এলো। ওর হাত দুটো ট্রাউজারের পকেটে। ছবি মুখোমুখি ঝুঁকে নরম গলায় বলল, কাঁদছো কেন? আপনি জানেন না, আমি আসি, সবাই আমার জন্য অপেক্ষা করছে।
ছবি বেরিয়ে যেতে নিলেই শুদ্ধ আবার ডাক দিল। পাশের টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ছবির হাতে ধরিয়ে দিয়ে বলল, চোখ মোছো, আমি বিয়েটা করছি না, সো কান্নার কিছু নেই। উপল চুপচাপ খাটের কোনায় বসে আছে। অনুর মাথায় যে কী ভূত চেপেছে সে বুঝতে পারছে না। কি করে এমন একটা ছেলের সাথে ছবির বিয়ে ঠিক করছে? পাত্রের ছবি দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ছেলেটাকেও সুবিধারই মনে হচ্ছে না, বয়সও বেশি মনে হচ্ছে। উপল নড়ে চড়ে সোজা হয়ে বসলো, গলাটা পরিষ্কার করে বলল, অনু তুমি কি সিরিয়াস? কোন ব্যাপারে? ছবির বিয়ে নিয়ে? কেন, কোনো সমস্যা? না মানে ছেলেটা তো আমার চেয়েও অনেক বড়। আরমান মানুষ হিসেবে অনেক ভালো, ছবিকে কেউ ভালো রাখবে, অন্তত তোমাদের মতো নয়। বয়স বেশি হলেও কোনো মানুষ খারাপ হয়ে যায় না। আরমান যথেষ্ট দায়িত্ববান। কেন ইয়াং ছেলেরা দায়িত্ব নিতে জানে না? সেটা আমি তোমার কাছে জানতে আসবো না, অনেক দরদ দেখিয়েছো, আর দরকার নেই। কিন্তু কোনো কিন্তু নয়, আমার বোনের ব্যাপারে তুমি কোনো কথাই বলতে এসো না। উপল দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে রইল। অনু ইদানিং ওর কোনো কথাই সহ্য করতে পারে না। অথচ বিয়ের প্রথম প্রথম দুজনের মধ্যে কত ভালোবাসাবাসি ছিল, চোখে হারাতো দুজন দুজনকে। এখন সেই সব শুধু স্মৃতি। বিগত 7-8 মাস যাবতই অনু এমন খিটখিটে আচরণ করছে। লাস্ট 2 মাসে সেটা প্রকোপে আকার ধারণ করেছে। অনুর হঠাৎ এই পরিবর্তন কেন উপলের মাথায় আসছে না? সে কি সংসার নিয়ে বিরক্ত, নাকি প্রেগনেন্সির কারণে? হতে পারে প্রেগনেন্সির কারণে। এই সময় শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। উপল উঠে বাঁধি নিবিয়ে দিল, চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। অনুর কাছে ঘেঁষা তার একদম নিষেধ। অবশেষে ছবির ঘোরতর আপত্তির কাছে অনু হার মানল। ছবি কিছুতেই বিয়ে করবে না। অবশ্য মুখে অনু যাই বলুক না কেন, মনে মনে সে নিজেও চাইছিল না ছবিকে আবারও বিয়ে দিতে। বিশেষ করে বাবা মাকে না জানিয়ে শুধুমাত্র জেদের বসে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা তা নিয়েও টেনশনে ছিল। কিন্তু আনোয়ারা বেগমকে শুদ্ধর বিয়ের তোড়জোড় করতে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল। ও সব রাগ গিয়ে পড়ল উপলের উপর। সে কেন শুদ্ধর বিয়েটা আটকাচ্ছে না, কেন কিছু করছে না? যদিও উপল জানে বিয়েটা হচ্ছে না, তবুও ইচ্ছে করে অনুকে জানায়নি। সে অনুর ওপর বিরক্ত হয়ে চুপচাপ রইল। শুদ্ধর বিয়ে উপলক্ষে পুরো ফ্যামিলি চিটাগাং এসেছে। তবু সপ্তাহখানেকের মতো ছুটি নিয়েছে সে। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতে হবে, নানা রকম ঝামেলার ব্যাপার আছে। তাই আনোয়ারা বেগম সবাইকে তাড়া দিয়ে নিয়ে এসেছেন। অনু খেয়াল করেছে আনোয়ারা বেগম ছবিকে দেখলেই মুখ ভার করে রাখেন। তাই সে ছবিকে কড়া নিষেধ করে দিয়েছে, ছবি যেন দরকার ছাড়া আনোয়ারা বেগমের সামনে না যায়। ছবিও জরুরি কোনো দরকার ছাড়া পারতপক্ষে আনোয়ারা বেগমের সামনে যায় না। শুদ্ধর বন্ধুরা সবাই এসেছে, চারিদিকে হইচই, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। শুদ্ধদের বাড়িটা দোতলা, এতদিনে কেউ না থাকায় বেশ অযত্নেই ছিল। ওরা আসার আগেই উপল কেয়ারটেকারকে দিয়ে রং করে নিয়েছে। বাড়ি ভর্তি মেহমান থাকায় বাড়িটা বেশ জমজমাট লাগছে। বাড়ির সামনে দুপারে সারি বাঁধানো নারিকেল গাছ লাইটিং আলোয় ঝিকঝিক করছে। উৎসবমুখর পরিবেশ চারিদিকে। অনু নিজের ঘরে দুম মেরে বসে আছে। উপলের সাথে একটু আগে আর এক দফা ঝগড়া হয়েছে তার। শরীর খারাপ, তাই বেশি কিছু বলতে পারেনি। রাগ পুরোপুরি ছাড়ার আগেই উপল বেরিয়ে গেছে। পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় খাটের ওপর গিয়ে শুলো সে। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আনোয়ারা বেগম ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করছেন, এদিকে ছবির কথা কেউ ভাবছেই না। কত জঘন্য মেন্টালিটি এদের! চোখ বন্ধ করে এসব ভাবছিল সে। এমন সময় শুদ্ধ দরজায় দাঁড়িয়ে বলল, আসবো ভাবি? অনু অনিচ্ছা সত্ত্বেও বলল, এসো। শুদ্ধ ভেতরে ঢুকে বলল, তোমার কি শরীর খারাপ ভাবি? অনু জবাব দিল না। এই মুহূর্তে শুদ্ধের সাথে ওর কথা বলতেই ইচ্ছে করছে না। মুখ কালো করে বসে রইল। ভাবি, তুমি কি আমার উপর রেগে আছো? রাখবো কেন? স্পষ্ট ক্ষোভ অনুর গলায়। শুদ্ধ হেসে বলল, সত্যি রেগে নেই তো? অনু অসহায় গলায় বলল, কেন করছো শুদ্ধ? আমি তো বিয়ে করছি না ভাবি। তাহলে এসব কি, এত ধুমধাম আয়োজন? লুকিয়ে করলে কি খুব বেশি ভালো হতো? মানে কিছু না ভাবি, অনেকদিন সবার বাড়িতে আসা হয় না, বিয়ে উপলক্ষে সব একত্র হলাম, খারাপ কি? অনু অধৈর্য গলায় বলল, বিয়েটা কি তাহলে হচ্ছে? শুদ্ধ চেয়ার টেনে অনুর পাশে বসলো। স্বভাব সুলভ ঠান্ডা গলায় বলল, না। অনুর সন্দেহ পুরোপুরি না কাটলেও কিছুটা কমেছে। শুদ্ধ টি শার্টের কোনা দিয়ে চশমা পরিষ্কার করে নিল, তারপর মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি একটা ঘটনা বলি, মন দিয়ে শুনবে, ঠিক আছে? অনু মাথা দুলালো। শুদ্ধ মুচকি হেসে বলল, গুড। অনু উৎসুক দৃষ্টিতেই চেয়ে আছে। শুদ্ধ শান্ত গলায় শুরু করলো, আচ্ছা ভাবি বলো তো, বাচ্চারা যখন দুষ্টুমি করে তখন মায়েরা তখন কি করে? অনু বিরক্ত কণ্ঠে বলল,
বিয়ে নিয়ে তাদের পিছনে পিছনে ছুটে 2 ঘা বসিয়ে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। আর বাচ্চারা? অনু বিরক্তি চেপে রাখতে পারছে না। এখন এসব বলার সময়? শুদ্ধর মাথায় কি গেছে? এসব উদ্ভট কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। হতাশ কণ্ঠে বলল, এসবের মানে কি শুদ্ধ? শুদ্ধ হেসে বলল, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি ভাবি। তুমি আগে বলো, মা যখন রেগে গিয়ে বেদ দিয়ে দৌড়ায় তখন বাচ্চারা কি করে? অনু বিরক্ত গলায় বলল, আর কি করবে? মারের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। ঠিক বলেছ, কিন্তু যে বাচ্চা বুদ্ধিমান সে কি করবে জানো? কি? সে কখনো ছোটাছুটি করবে না। সে গিয়ে আসছে পৃষ্ঠে জড়িয়ে ধরবে মাকে, পালাবে না। যত রাগই থাকুক না কেন, সন্তানটা চাপটে ধরলে মা কিন্তু আর রেগে থাকতে পারে না, তাকে কাছে টেনে নেবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? অনু বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুদ্ধ এত সুন্দর করে কথা বলে। ওর শ্বশুরমশাই দেওয়া নামটা সার্থক। শুদ্ধ তার নামের মতোই শুদ্ধ। অনু অপরাধীর সুরে বলল, তুমি এত ভালো কেন শুদ্ধ? শুদ্ধ হাসলো। অনু তাকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে নিখাত হাসি দেখছে সে। শুদ্ধ মধুর গলায় বলল, রাগ কমেছে? আর লজ্জা দিও না শুদ্ধ। ঠিক আছে, আমি আসছি। শুদ্ধ উঠে চলে যাচ্ছিল। দরজার কাছ থেকে ফিরে এসে বলল, তোমার কি শরীর খারাপ ভাবি? অনু হেসে বলল, এখন ভালো আছি। ছবি এদিক ওদিক ঘুরছে। ওর চোখ দুটো শুদ্ধ সন্ধান করে চলছে। হঠাৎ চোখের সামনে কেউ তুড়ি বাজাতেই ও চমকে উঠল। মেহেদি হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার ছবি? তোমাকে ডাকতে ডাকতে আমার ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, অথচ তুমি ফিরেও তাকালে না। এতবার ডাকলাম, সাড়া দিলে না কেন? আমি তো ভাবলাম তুমি হয়তো কোনো কারণে কানে কালা হয়ে গেছো। ছবি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। কেমন আছেন আপনি? আছি ভালোই, তোমার কি খবর? ছবি টেনে হিঁচড়ে ঠোঁটে হাসি এনে বলল, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েতে এলে না কেন? পরীক্ষা সামনে তো, তাই পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তোমার মুক্তা আপু বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। মুক্তা আপু আসেনি? সে তো 3 দিন আগে সব গোছগাছ করে রেডি। আমার ছুটি নিতে দেরি হয়ে গেছে তাই। পুরো কথাটা শেষ করতে পারল না মেহেদি। ওদের কথার মাঝখানেই মৌনতা এসে টেনে নিয়ে গেল। তোরা এখানে বকবক করছিস, এদিকে অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। অনুষ্ঠান শুরু কথা শুনেই ছবির বুকে মোচড় দিয়ে উঠল। নিজেকে সামলে অস্ফুট স্বরে বলল, আপনারা যান ভাইয়া, আমি একটু আসছি। ড্রয়িং রুমে ঢুকতেই আনোয়ারা বেগমের চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে এলো। অনু এগিয়ে গেল দেখার জন্য। আনোয়ারা বেগম আবারও কি নিয়ে খেপেছেন। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে দেখলো শুদ্ধ মাথা নিচু করে ওনার সামনে বসে আছে। আনোয়ারা বেগম ঝাঁঝালো গলায় বললেন, ওদেরকে ফোনটা কি তুমি করেছো? হ্যাঁ। কেন? আমি বিয়েটা করতে পারবো না। দেখো শুদ্ধ, আমি তোমার সাথে মজা করছি না। কি হয়েছে আমাকে ঠিক করে বলো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি মা, তুমি আগে একটু শান্ত হয়ে বসো। আনোয়ারা বেগম কাজের বুয়াকে ডেকে বললেন, আমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। শুদ্ধ উদ্বিগ্ন হয়ে আনোয়ারা বেগমের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার কি খারাপ লাগছে? আমাকে বিরক্ত করবে না শুদ্ধ, আমি এখন একটু একা থাকতে চাই। উনি চলে যেতেই মৌনতা শুদ্ধর পিঠে চাপড় মেরে হাসতে হাসতে বলল, কি রে, আমার জন্য কষ্ট হচ্ছিল না? আমি জানতাম তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারবি না। শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলল, বিরক্ত করিস না তো, এমনিতে অসহ্য লাগছে। শুদ্ধ ভেতরে চলে গেল। অনুর ঠোঁটে তখন বিশ্বজয়ের হাসি। ভারী শরীর নিয়ে গুটি গুটি পায়ে ছবির ঘরের দিকে ছুটল সে। ছবি খাটের ওপর উপর হয়ে বসে আছে। অনু ওর মাথায় হাত রাখতে মুখ তুলে তাকালো। চোখ ফুলে লাল হয়ে আছে, মাথার চুল সব এলোমেলো, গায়ের জামা দুমড়ে মুচড়ে আছে, চেহারা মলিন হয়ে আছে, চোখ ভর্তি টলমল করে পানি। অনুর নরম গলায় বলল, কাঁদছিস কেন? ছবি জবাব দিতেই পারল না। অনুর কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অনু হেসে উঠে বলল, বিয়ে তো হচ্ছে না, তাহলে কাঁদছিস কেন? আমার ভয় লাগছে আপু, আশেপাশে তাকালে বুক কেঁপে ওঠে। শুদ্ধ ভাইয়া যদি সত্যি সত্যি রাজি হয়ে যায়, বিয়েটা যদি হয়ে যায় আপু, আমি চোখে মুখে অন্ধকার দেখছি। অনু খেয়াল করলো কথাগুলো বলার সময় ছবির গায়ে কাঁটা দিচ্ছে। ছবিকে জড়িয়ে ধরে চুপচাপ কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল সে। দুষ্টু হেসে বলল, বিয়ে ভেঙে গেছে ছবি। ছবি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। অনু নিজেই ছবির চোখ মুছে দিয়ে ওর মুখটা তুলে ধরে বলল, এবার সব ভুল শুধরে নেওয়ার পালা, এখন কাঁদলে চলবে না। সত্যি বলছো আপু?
সত্যি বিয়েটা ভেঙে গেছে? 3 সত্যি। ছবি খুশিতে শক্ত হয়ে বোনকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ বাদে অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যি আমি অনেক বোকা ছবি। অনুর চোখের পানি টুপ করে ছবির মাথার উপর গড়িয়ে পড়ল। অনুর হঠাৎ কান্নার কারণ ছবি বুঝল না। অনু ডান হাতটা চেপে ধরে নরম গলায় বলল, তোমার কি হয়েছে আপু? ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে?